নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি ঠিক এই সময় থেকেই শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে সানডে আর এখন ঠিক সময় হচ্ছে 10টা। আজকে কিন্তু একটু দেরি করেই ব্লগটি শুরু করলাম, তার কারণ সকালবেলা মোটামুটি রকম বাসি কাজকর্ম যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে স্নানটা সেরে নিয়েছি। তারপরে পুজোটা দিয়ে এবারে এই রুমটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছি। যেহেতু নিচে শোয়া হয় না, সেহেতু বাসি বিছানা বলে তো এখন কিছুই নেই। তবুও যেহেতু ছোট বাচ্চা আছে বাড়িতে, সেহেতু কিন্তু দেখবেন একটু নোংরা হয়েই যায়। সেই জন্য তারপরে তো আবার একটু ডাস্টিং মানে ধুলো ময়লা যেগুলো জমে সেইগুলো একটু আধটু পরিষ্কার করে নেওয়া, এই আর কি। তবে মোটামুটি ভালো করে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে সাইডের যে ছোট্ট টেবিলটা বানানো ছিল সেটা একটু অগোছালো করেই দেয় আমার শ্বেতামা। সেটাকে একটু সুন্দর করে গুছিয়ে ফ্লাওয়ারটাকে জায়গার মতো রেখে দিলাম। তারপরে এবারে ড্রেসিং টেবিলটাকে একটু কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ড্রেসিং টেবিলে আয়নাটা যেহেতু অনেকটা নিচে পর্যন্ত, সেহেতু কিন্তু শ্বেতামার বেশ অনেক দূর পর্যন্ত হাত পৌঁছে যায়। আর যত দূর ওর হাত পৌঁছায় তত দূর কিন্তু নোংরা হয়ে থাকে। সেই জন্য একটু ভালো করে প্রতিদিনই মোটামুটি পুছে নিতে হয়। তারপরে সাইডে যে আলমারিটা রয়েছে, বড় আলমারিটা, সেটাকেও আজকে একটু কলিং দিয়ে ভালো করে পুছে নিলাম। সব দিন তো সম্ভব হয় না, তবে যেহেতু আজকে মোটামুটি কাজের চাপ থাকলেও অনেকটা কাজ সেরে রেখেছি, সেই জন্য একটু ভাবলাম যখন করছি ক্লিনিং তখন ওইটাকেও একটুখানি কলিং দিয়ে পরিষ্কার করে নিই। তারপরে চলে আসলাম বেড সাইডে যে ছোট আলমারিটা আছে সেই আলমারির মাথাটা একটুখানি গুছিয়ে দিতে। যেহেতু এই বুদ্ধ মূর্তিটা রাখা রয়েছে, সেহেতু কিন্তু ভগবান যেহেতু পাশেই আছে, সেই জন্য এখানটা কিন্তু প্রতিদিনই মোটামুটি একটুখানি হালকা হাত দিয়ে পরিষ্কার করে নিই। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু পুরো রুমটাকে বেশ সুন্দর করে গুছিয়ে বাগিয়ে নিলাম। আর এইভাবে কিন্তু কাজ করলে দেখবেন কাজগুলো চটজলদি হয়ে যায় আর বেশ কিন্তু চারি সাইডটা পরিষ্কার পরিষ্কার লাগে। বিশেষ করে দেখবেন পুরো বাড়ির মধ্যে বেডরুমটা যদি সবসময় গোছানো বাগানো থাকে, তাহলে দেখবেন মনটা বেশ অনেকটা ভালো লাগে। চারিদিক তো পরিষ্কার রাখতেই হয়, তবে বেডরুমটা যেন একটু বেশি মনে হয় যেন পরিষ্কার রাখতে ইচ্ছা করে বা ভালো লাগে রাখলে। তো তারপরে একটুখানি ঝাড়ু লাগিয়ে নিয়ে পোছাটা লাগিয়ে নিচ্ছি। আর শ্বেতামা এখন ফোন দেখছে। আর কিন্তু এখন একটু বদমাইশিটা বেশি করছে, যেহেতু স্কুলে ছুটি পড়ে গেছে আর বাড়ির মধ্যেই মানে পুরোটা দিন কি আর করবে, ওই বাড়ির জিনিস মানে এদিকের জিনিস ওদিকে, ওদিকের জিনিস এদিকে একটুখানি অগোছালো করে দেয়, কিন্তু তবুও সঙ্গে সঙ্গে আমি যেখানে জিনিস সেখানে আবারও গুছিয়ে রেখে দিই। সেই জন্য কিন্তু আমার বাড়িটা সব সময় একদম গোছানো বাগানো পরিষ্কার হয়ে থাকে। যেই আসুক না কেন সেই মানে দেখে খুব তারিফ করে, আর এটা শুনে ভীষণ ভালো লাগে। তারপরে তো আপনারা তো সুন্দর সুন্দর কমেন্ট করেনই, আমার কাজকর্ম দেখে আপনাদের ভালো লাগে, আমার সাজানো গোছানো বাড়ি দেখে আপনাদের ভালো লাগে, তারপরে আমার রান্না বান্না দেখেও আপনারা খুব তারিফ করেন। সেই জন্য কিন্তু সত্যি কথা বলতে কাজের ওপরে এই এনার্জিটা আরও যেন একটু করে বেশি বেড়ে গেছে। আগে করতাম না তা না, আগেও করতাম, কিন্তু এখন যেন একটু মানে বেশি গোছানো বাগানো পরিষ্কার রান্না বান্না সুন্দর থেকে সুন্দর করা এই জিনিসগুলোর দিকে একটু এনার্জি লেভেলটা বেড়ে গেছে। আর হাজব্যান্ড সকালবেলা নিয়ে এসেছিলো একটা ট্রে, সেটাকে আগে রিফিল করে নিলাম, জায়গা মতো রেখে দিলাম। যেহেতু এখন গরম পড়ে গেছে, সেহেতু কিন্তু ফ্রিজে এখন হাত না ঢুকিয়ে রাখলেই মানে দুদিন একদিন দেরি হয়ে গেলেই দেখবো 2-3 দিন পচা বেরিয়ে যায়। সেই জন্য আগে সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দিলাম। তারপরে কিছুটা ডিম বের করে রেখেছি, আজকে রান্নাও হবে দুপুরে। আর এখন একটু ব্রেড দিয়ে বানিয়ে নেব। সবার প্রথমে ওই 2 হাতা মতো দিয়ে দিয়েছি সুজি, তারপরেতে পেঁয়াজের কুচি আর 2টো ডিমকে ভেঙে দিয়ে দিলাম। তারপরে কাঁচা দুধ দিয়ে আর যা মশলা লাগে মোটামুটি ওই লঙ্কার গুঁড়ো, চাট মশলা, একটুখানি ধনে পাউডার, একটুখানি ম্যাগি মশলা, এই সমস্ত দিয়ে আর একটুখানি দিয়ে দিলাম টমেটো সস। কাঁচা টমেটো উপর থেকে দিলে কী হয় বলুন তো, শ্বেতামা খেতে চায় না, সেই জন্য একটু টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে কিন্তু আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। আর সেই সময়টা কিন্তু আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম দুপুরে রান্নার জন্য। তারপরে তো এবারে কিন্তু ঝটপট করে বানিয়ে নেব। আর ঘড়িতে এখন সময় হয়েছে কটা বলুন তো, এখন প্রায় 11টা বেজে গেছে। 11টা প্রায় কেন, 11টা 10-5 হয়ে গেছে। তো এখনও কিন্তু মোটামুটি সেরকমভাবে নাস্তা হয়নি। এবারে নাস্তাটা সেরে নেব। আগে ব্রেডগুলো
ফটাফট বানিয়ে নিই। আর একদিকে চাটাও বসিয়ে দিয়েছি, আর চা দিয়ে আমরা খেয়ে নেব, আর দুটো মেয়েকে সস দিয়ে দেবো। ওরা তো এখন ছোট, সেরকমভাবে চা খায় না আর চা দিও না। চা খাওয়াটা বাচ্চাদের জন্য খুব একটা ভালো জিনিস না, আমাদের জন্যও ভালো জিনিস না, তবু কিন্তু একটুখানি না হলে মনটা যেন কেমন হয়। তো যাই হোক, মানে ব্রেডগুলোকে বানিয়ে নিয়ে আর তিকোনাভাবে এরকমভাবে কেটে দিচ্ছি। আমার শ্বেতামা তো দেখে কি খুশি হয়েছে জানেন তো, মনে হচ্ছে ও ভেবেছে পিৎজা খাচ্ছে বলছে, মামা পিৎজা বানিয়েছো, মামা পিৎজা বানিয়েছো, থ্যাংক ইউ মাম্মা, লাভ ইউ মাম্মা। কত আনন্দ পেয়েছে সত্যি। তো যাই হোক, এখানেতে এবার চাগুলোকে আগে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এইখানে নিয়ে নিচ্ছি আমাদের জন্য, আর তারপরে সস দিয়ে দেবো দুই মেয়েকে। মোটামুটি আজকে এইটা দিয়ে কিন্তু নাস্তাটাও একবারে কমপ্লিট করব। আর নাস্তা কেন বলতে পারেন, লাঞ্চই কমপ্লিট হচ্ছে। এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে ওই 11:30 কাছাকাছি। তো যাই হোক, মোটামুটি এই নাস্তা করলাম। এবারে খাওয়াটা একটু দেরি হলেও কিন্তু ক্ষতি নেই। আর আজকে এই জন্য দেরি হয়ে গেছে, যেহেতু আজকে সানডে, সেই জন্য কিন্তু উঠেইছি আজকে 8টার সময়। তারপরে জানেন তো, আজকে মৌসুমটা এত ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা, আর গায়েতে ভোরবেলার দিকে চাপা দিয়ে শুতে হয়েছিল। আর এত সুন্দর মিষ্টি মিষ্টি ঘুম ধরছিল, আজকে তো উঠতেই ইচ্ছা করছিল না সত্যি কথা বলতে। তারপরে কিন্তু জোর জবস্তি করে আজকে একটু উঠেছি। উঠে ওই সকালে কাজকর্ম করে এইসব করতে অনেকটা বেলা হয়ে গেছে। আর এই যে এখানেতে নাস্তাটা করতে গিয়ে শ্বেতামাতর সস দিয়ে টেবিলটাকে একদম যাতা অবস্থা করে দিয়েছিল। সেই জন্য ভাবলাম পুচ্ছি যখন, একবার ভালো করে সুন্দর করে কলিং দিয়েই পুছিয়ে দিই, তারপরে ঝটপট করে চলে যাব রান্নাবান্নার দিকে। আর এই তো একদম একটুও দেরি না করে কিন্তু সোজা চলে আসলাম রান্নার দিকে। এই যে কড়াটা দেখলেন, কড়াটাতে কালকে কিন্তু রাত্রেবেলা অমলেট বানিয়েছিলাম, সেই জন্য ওই কড়াতে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর ধুইনি। একটা অমলেট ভেজেছি আর কি ধোবো, সেই জন্য ওই কড়াটাতেই কিন্তু পটলগুলো ভেজে নিচ্ছি। আজকে বানাবে একটু আলু পটল আর ডিম দিয়ে একটা সবজি, সেই জন্য পটলগুলোকে বেশ মোটা মোটা করে কেটেছি। আর এইভাবে পটল আলুর তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ডিমগুলোকেও কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম, সাথে আলুটাকেও একটু ভাপিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য কিন্তু চটজলদি রান্নাটাও হয়ে যাবে। আর ডিমগুলো দেখুন এইভাবে একটু ভেজে নিচ্ছি, আর ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। ওইদিকে জানেন, এখনও কিন্তু এই যে পটল আলুর সবজিটা বানাবো তার জন্য মশলাটা তৈরি হয়নি। সেই জন্য ভাবলাম আগে এই কড়াতে শাকটাকে বসিয়ে দিই। একবারে দেখুন 5 ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, পুঁই শাকের জন্য যে সমস্ত আনাজগুলো কাটা ছিল সেগুলোকে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে শাকটা ওইদিকে বসিয়ে দেব। তারপরেতে যতক্ষণে ওইদিকে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি এইদিকে মশলাটা বানিয়ে নেব। আর মশলা কিন্তু এইভাবে বানিয়ে রেখে দিলে বেশ 1 সপ্তাহ নিশ্চিন্তে হয়ে যায়। আর আজকে দেখলাম একদমই কিন্তু শেষ হয়ে গেছে, একদম একটুখানি, সেটাতে মানে সবজিটা হবে না। তাই আবারও একবার ভালো করে বেশ অনেকটা পিষে রেখে দেবো, আবার 1 সপ্তাহের জন্য নিশ্চিন্তি হয়ে যাবে। তো যাই হোক, এখানে প্রথমে মানে ওই জারটা ফুল করে ভরে দিয়ে দিয়েছি। একটুখানি দেখবেন পিষানো হয়ে গেলে তখন আবার কমে যায়, তখন আবার বাকিটাকে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে তারপরে স্টোর করে ফ্রিজে রেখে দেবো। বাস মোটামুটি এরকমভাবে কাজগুলো করে রেখে দিতে পারলে কিন্তু এই যে চটজলদি আজকে একটু দেরি হয়ে গেছি, দেখবেন আজকে কিন্তু এই রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওইদিকে কিন্তু ডাঁটা আলুটাতে মানে মশলা দিয়ে জল দিয়ে দিয়েছিলাম, হালকা ওই 80% মতো হয়ে যেতে তারপরে শাকগুলো দিয়ে দিলাম। আর পুঁই শাক দেখবেন ঝটপট কিন্তু হয়ে যায়, পুঁই শাক রান্না হতেও দেরি লাগে না, আবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর ততক্ষণে কি করছি বলুন তো, এই দিকেতে মশলাগুলো দেখলাম ওই হলুদ লঙ্কা নুন এগুলো বাড়ান্ত হয়ে গেছিলো, সেগুলোকে আবারও মানে ঢেলে ফুল ফুল করে রেখে দিলাম। আর তারপরেতে 1 বাটি মশলা মানে যেটা বানালাম পেস্টটা, সেটাকে নিয়ে নিয়েছি ওই পটল আলুর সবজিটার মতো। ওতেই সব রকম মানে লঙ্কা হলুদ নুন ধনে গুঁড়ো একটু আমচুর পাউডার এই সমস্ত দিয়ে একবারে কিন্তু বানিয়ে রেখে দিলাম। তারপরে এইদিকে দেখলাম শাকটাও হয়ে গেছে, শাকটাতেও পরিমাণ মতো চিনি দিয়ে একটু ভালো করে নাড়াঘাঁটা করে এবারে নামিয়ে দেবো। বাস মোটামুটি একটা রান্না তো কমপ্লিট করতে পারলাম। আর এখন ঘড়িতে সবাই হচ্ছে জানেন 12:30, মনে হচ্ছে ওই 1:30টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, একদম কিন্তু কড়াটাকে একবার ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে এদিকে এবারে পটল আলুর সবজিটাও বানিয়ে নেব। আর দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজটা একটু দিয়ে ভাজা ভাজা করে নিয়ে, আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে ভালো করে একটু মশলাটাকে আগে কষিয়ে নেব। নিয়ে তারপরে এই তো সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে একটু দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো এতে ভেজে রাখা পটলটা।
পটলটাকে দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করব। মানে মোটামুটি সব রকম মিশিয়ে নাড়াচাড়া করতে করতে ওইদিকে তেলটাও ছেড়ে দিয়েছে। তারপরে একটুখানি জল দিয়ে দিলাম। আর এখন তো জল গরম করার কোনো প্রশ্নই ওঠে না, অটোমেটিক্যালি জানেন আড়তেই জল গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন যেমন আমরা শীতকালে হালকা উষ্ণ গরম করে মানে খাই বা রান্নাতে ইউজ করি সেই জলটা। তো তারপরে এইদিকে এই যে ডিমটাকে কাঁটা চামচে করে চারদিকে ফুটো ফুটো করে দেবো। এরম করে দিলে কি হবে বলুন তো, বেশ ডিমটার মধ্যে দেখবেন মশলাগুলো ঢুকে যাবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই তো প্রায় রান্না বান্না কমপ্লিট, আর ঝোলটাও এদিকে ফুটে গেছে। এবারে ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলেই বাস হয়ে যাবে রান্নাটা। চলুন আপনাদেরকে একবার পুরো রান্নাটা কি কি হয়েছে সেটা দেখিয়ে দিই। এই আম দিয়ে টকের ডালটা এইটা কিন্তু কালকে রাত্রের বেঁচে গেছিলো, সেটাকেও গরম করে নিয়েছি। আর ওইদিকে পটল আলুর সবজিটা কিন্তু ওই জন্য খুব একটা ঝোল করিনি, ওই মাখা মাখা মতো করেছি। আর পুঁই শাকের ঘন্ট তো আপনারা দেখলেনই, মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। চলুন এবারে ঝটপট করে গ্যাসটা আর কিচেনটা সাফ করে টুকিটাকি যে বাসনগুলো পড়েছে সেগুলো ধুয়ে নিয়ে চলে যাব স্নানে। আর বাসন তো খুব একটা হয় না, তার কারণ বাসন একটা দুটো পড়তে পড়তে কিন্তু আমি ধুয়ে মেজে রেখে দিই। সেই জন্য কিন্তু রান্না বান্না করার পরে কিন্তু দেখবেন আর এতটা কাজের চাপ কিন্তু ভালো লাগে না, এই বাসন টাসন ধুয়ে মানে বিরক্ত লাগে সত্যি বলতে। ওই জন্য একটা দুটো বাসন পড়লেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করে নিই। আর এইটা এবারে কিচেনটাকে বেশ সুন্দর করে একটুখানি পুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর দেখুন এই মোটে অল্প কয়টা বাসন পড়েছে, ওই দু একটা থালা, একটা দুটো চামচ আর কুকার, এইগুলোকে আগে মেজে নিই। মেজে নিয়ে তারপরে আবারও কিন্তু একবার গাটা ধুয়ে নেব, এত গরম করছে। আর যেমন মৌসুমটা রাত্রের দিকে ভালো ছিল তেমন কিন্তু এখন আবার গরম। এই যে দেখে আশা করছি বুঝতেই পারছেন আমার গলার কাছে কিন্তু ঘামে ভিজ ভিজ করছে, আর এতটা পরিমাণে অসহ্য লাগছে। মনে হচ্ছে এবারে যে কখন একটু মোটরটা চালিয়ে গায়ে ঠান্ডা ঠান্ডা জলটা ঢালবো। দাঁড়ান আগে যেয়ে মোটামুটি আগে স্নানটা সেরে নিই, আর ভাবছি একটু শ্যাম্পুও করে নেব। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 1:45। স্নান সেরে আগে ঘড়িটার দিকে নজর গেল কটা বাজছে, দেখলাম 1:45 বাজছে, সেরকম খুব একটা বেলা হয়নি। সেই জন্য আগে জামা কাপড়গুলো মিলে দিলাম, তারপরে বাচ্চা দুটোকে খাইয়ে দিলাম। খাইয়ে এবারে কিন্তু আমরা নিজেরা খাবো। চলুন তাহলে আজকের মতো ব্লগটিকে এখানেই এন্ড করে দিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে। আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকের ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি কোথাও একটু মনকে ছুঁতে পারি, তাহলে কিন্তু অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি।